নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। গ্রাম্য ভাষায় আবারও দাবায় বাতলে দিলেন অনুব্রত মণ্ডল। গুড় বাতাসা কিংবা পাচনের পর আবারও অনুব্রতের মুখ থেকে বের হলো নতুন অমৃতবাণী। রবিবার রামপুরহাটে তৃণমূলের জনসভা থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি কর্মীদের নিদান দেন, ঠেঙিয়ে বিজেপিকে পগারপার করে দেওয়ার। স্বাভাবিকভাবেই এই মন্তব্যে গরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। অনুব্রত মণ্ডল আরও বলেন, বিজেপির অনেক টাকা হয়েছে, ভোটের সময় বিজেপি টাকা দিতে আসবে, আর সেই টাকা যেন কেউ হাতছাড়া না করেন। টাকা নিয়ে ঠেঙিয়ে পগারপার করতে নিদান দেন মুখ্যমন্ত্রীর প্রিয় ভাই কেষ্ট তথা অনুব্রত মণ্ডল। আজকে বসে আছেন নরেন্দ্র মোদী, তোমার লজ্জা লাগে না? আজ তুমি ভারতবর্ষের জিডিপি হার আজকে তুমি তলান্বিত করে দিলেই। আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। তুমি যুক্তরাষ্ট্রের কথা মানো না, তুমি আইন মানো না, তুমি মানুষের কথা শোনো না, তুমি কৃষির কথা শোনো না, তুমি ছাত্রের কথা শোনো না, দিন মজুরের কথা শোনো না। তুমি নিজেকে মনে করো আমি খুব বড় অহংকারী, আর টাকার কুমির বেঁধে গেছো। কার টাকা? আপনার টাকা। কার টাকা? আপনাদের টাকা। তাই মা বোনদিকে নিয়ে বলতে এসছে একটা কথা, এবারে ইলেকশনে যদি টাকা দিতে যায়, টাকাটা মা বোনেরা নিয়ে নেবেন, টাকাটা হাতছাড়া করবেন না। ওদের বাপের টাকা নয়, আপনাদের টাকা ওরা দিতে আসবে, টাকাটা হাতছাড়া করবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি। আর ভাইদের আমি একটা কথা বলি, আমি গ্রাম্য ভাষায় একটা বলছি, আপনারা জানি না কতটা মানতে পারবেন। পারবেন তো? হ্যাঁ কি না বলুন। পারবেন? পারবেন? তাহলে একটা গ্রাম্য ভাষায় বলে না, ওরে ঠেঙিয়ে পগার পার কর। পারবেন বিজেপিকে? পারবেন বিজেপিকে? পারবেন বিজেপিকে? শিওর? তাহলে ঠেঙিয়ে পগার পার করুন। সেলিব্রিটিদের কাগজ আমি দেখাবো না, এই কথাতে যারা অনুপ্রাণিত হয়ে আধার কার্ড করেননি তারাও এখন বুঝতে শুরু করেছেন হাতে কাগজ থাকা কতটা গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আধারের দরকার পড়ায় সবাইকেই আধারের কাগজ তৈরি করতে হচ্ছে, আর যাদের আধার কার্ডে ভুল রয়েছে তাদেরও কার্ড সংশোধন করতে হচ্ছে। তাই প্রতিদিনই বাড়ছে আধার কেন্দ্রের সামনে লম্বা ভিড়। সোমবার জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সামনে আধার করাতে মানুষের ঢেউ উপচে পড়ল। হাজার হাজার মানুষ ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েছে। সকাল 10টা নাগাদ যখন প্রধান ডাকঘরে কাজ শুরু হলো, তখন সেই লাইন পৌঁছে গেল রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান গেট। সবচেয়ে সমস্যায় পড়েছেন মহিলারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন পড়ছে। এদিকে জলপাইগুড়ি পৌরসভার সদ্য উদ্বোধন হওয়া বায়ো টয়লেটটিও বন্ধ রয়েছে, তাই সমস্যা বেড়েছে কয়েক গুণ। আমরা তো 7:30টার দিকে আসছি এখানে, তো লাইন তো অনেক দূরে। আমরা ধরো 11:30-12 জনে, মানে 1200 লোকের পিছনে আমরা আসি। আমরা আজকে সারাদিন দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের টোকন লাগবে আজকে আধার কার্ডের জন্য। আমরা টোকনের জন্য আসছি। টোকন যদি আজকে না হয় কোনো কারণে, কটা পর্যন্ত টাইম দিয়েছে? ওখানে পোস্ট অফিসে, ওখানে পোস্ট পিয়নকে বললাম যে কয়টার দিকে, মানে কত অবধি, মানে সবাইকে কি দিবে, বলতেছে হ্যাঁ দাঁড়াইতে থাকো দিবে। কটা পর্যন্ত দেবে সেটা বলেনি? সেটা বলে নাই। যদি না পান আজকে কোনো কারণে, তাহলে কি একটা মনে তো একটা কিছু নিয়ে এসছেন? এখানে দাঁড়াই থাকবো, এখানে আজকে সারাদিন সারা রাত থাকবো আজকে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে টোকন পেলেন? আমি আসি রাত 1টার সময়। কোথা থেকে এসছেন? ময়নাগুড়ি রোড থেকে। টোকন পেলেন? হ্যাঁ, টোকন পেয়েছি। আধার কার্ডে কি সমস্যা ছিল? না, আমার ছেলের আধার কার্ড হয়নি, সেটাই করতে আসছিলাম। টোকনটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে টোকনটা। মানে রাত্রি 1টা থেকে আসি। গেট খুলেছে কখন? গেট খুলেছে 6:30। এখানে কোনো রকম কি সিস্টেম রয়েছে যেখানে টোকন দিচ্ছে? এখানে এক এক করে লাইন দিতে হয়, এক এক করে দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনারা? অনেকক্ষণ সকাল 8টা দিকে। 8টা থেকে? হ্যাঁ। কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আধার কার্ড ওঠাবো বলে। আধার কার্ডের জন্য। এখন কি টোকন দিয়েছে? না, দেয় না। এখানে দাঁড়াতে বলছে, লাইনে আসি আমরা, অপেক্ষা করে দেখি কতক্ষণ দেয়। আমাদের তো বলছে 6টা অবধি দিবে।
সকাল থেকে 8টার দিকে থেকেই দাঁড়ায় আছি। কোথা থেকে এসছেন? আমাদের গোড়ালবাড়ি অঞ্চল থেকে আসছি। কখন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? লাইনে দাঁড়িয়ে আছে 7টার থেকে। কোথা থেকে এসছেন? জামালদহ থেকে। আর কি বলেছে কি ওখান থেকে? ওখান থেকে এইখানে লাইন দাঁড়াবে, টোকন দিবে। এখনো টোকন পাননি? এখনো পাইনি। টোকন পাওয়ার পর কি কোনো বলেছে যে তারপর কি হবে বা কিছু বলেছে? ডেট দিবে টোকনে, টোকনের ডেট করবে, ওর ডেটে আসতে হবে। মূলত এটা টোকন পাওয়ার লাইন, সেই জন্য আপনারা 7টা থেকে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, 7টার থেকে দাঁড়িয়ে আছে টোকনের জন্য। দিচ্ছে না, আমরা এখনো তো দাঁড়াই আছি। আমি আসছি, কখন থেকে এসছেন? আমি এখানে 7টার সময় এসে পৌঁছাইছি। আমার বাড়ি রাখালহাট, ময়নাগুড়ি ব্লকে। তো টোকন দেওয়ার কথা, এখনো টোকন পাইনি। বলছে দাঁড়ায় থাকো, টোকন হবে, কখন হবে জানি না। টোকনের পরে ডেট দিবে, ওই ডেটে এসে আমাদের আধার কার্ড করতে লাগবে, এটাই বলেছে। কিন্তু টোকনটা যে কখন দিবে, বাচ্চা নিয়ে আসি, ছোট বাচ্চা, খাওয়ার টাওয়ার খাই নাই, চা খাই, দোকানে এসে চা খাইছি, এই পর্যন্তই আছে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? এক ঘন্টা খানেক। ও সকাল 7টার থেকে। 7টা থেকে? কোথা থেকে এসছেন? আমরা হচ্ছে উচলপুকুরি থেকে, কুচবিহার উচলপুকুরি। কি বলেছে কি এখানে? হ্যাঁ, কেউ এসেছিল অফিস থেকে? কেউ এসে কিছু বলে গেছে? না তো। শুধু লাইনে দাঁড়াতে বলেছে? হ্যাঁ। টোকন দেবে কখন সেটাও আপনারা এখনো জানেন না? তা বলে নেই। কাজ কি শুরু হয়েছে অফিসের ভেতরে, সেটা কি জানেন? হ্যাঁ, শুরু হয়েছে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? সকাল থেকে। সকাল থেকে আসছে তো। এদিকে করুন। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? এই 9টার দিকে। 7টার দিকে থেকে দাঁড়াই। 7টা। তুমি নিজেই জানো না কখন থেকে লাইনে দাঁড়ায় আছো? ঘড়ি দেখি নেই তো। 7টা ভালো করে বলো, ওরাই 9টা দাঁড়ায় আছে, তোমরা তো আরো আগে দাঁড়াবা না? 7টার দিকে আসি, বুঝছো? 7টার দিকে আসছি আমরা। 7টা থেকে? কোথা থেকে এসছেন? ময়নাগুড়ি, দক্ষিণ খাগড়াবাড়ি। কিছু অফিস থেকে, ভেতরের থেকে, পোস্ট অফিস থেকে কোনো খবর পেয়েছেন কি কিরকম চলছে বা কিছু? না, কিছু বলে নাই। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন আপনি? আমি 7:30 8টার দিকে আসছি। আর কিছু কোনো খবর পেলেন ভেতরে কাজ শুরু হয়েছে কিনা? না, এখনো পাইনি। এই যে আধার কার্ডের আপডেট, এই ব্যাপারটার জন্য যে আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং একটা মানে অনেকেরই অনেক রকম সমস্যা, এই বিষয়ে কি কিছু বলতে চাচ্ছেন? সমস্যা কি, এত কষ্ট করে লাইনে দাঁড়ায় আছি, যদি টোকনটা পাইলে ভালো হয়। আমি তো অনেক সকালে 8টার সময় আসছি, এটাই। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? অনেক সময় দাঁড়ায় আছে। কটার সময় লাইনে দাঁড়িয়েছে? 8টা। 8টায়? কোথার থেকে এসছেন? চলো রোড, টুলারাবি। কোথার থেকে? টুলারাবি রোডের থেকে। কটা থেকে দাঁড়িয়ে আছো ভাই? আমি 7টার দিকে দাঁড়িয়ে আছি। কোথার থেকে এসছো? এই যে কাঠের বেচ থেকে। এই যে আপডেট করতে বলছে যে টোকন নেওয়ার পর আধার কার্ড আপডেট এবং আধার কার্ড পাওয়া যাবে, এই যে টোকন নেওয়ার যে প্রসেস, বা আমরা এখন অনলাইনে অনেক কিছু দেখি, কিন্তু এখানে এসে সব কিছু করতে হচ্ছে, এই বিষয়টাকে কেমন করে দেখছো তোমরা? কারণ তোমরা যুব সমাজ, আমরা প্রত্যেকের হাতেই এখন আমরা ফোন আছে, আমরা অনলাইনে সমস্ত কিছু করতে পারি, সেই জায়গাটাকে কীভাবে দেখছো? এখন তো এটা কি অনলাইনে হলে আরও বেশি সুবিধা হতো? হ্যাঁ, অনলাইনে হলে ভালো সুবিধা হতো। এত ভিড় হচ্ছে। কটা থেকে লাইন দিয়েছেন কাকিমা? 8টা থেকে? হ্যাঁ। কোথা থেকে এসছেন? ওই যে আমসাই, আখালার আমসাই। কেন দাঁড়িয়ে আছেন এখানে? এই যে আধার কার্ডের জন্য। আধার কার্ডে ভুল রয়েছে? না, ওঠাবো আমি বাচ্চাকে। আপনি ওঠাবেন? হ্যাঁ। কি বলেছে অফিস থেকে, কেউ এসেছিল? না, কেউ আসেনি তো।
কটা থেকে লাইনে দাঁড়িয়েছেন? সকাল 6টা থেকে। কি রয়েছে আপনার আধার কার্ডে? কিছু না, আমি নতুন আধার কার্ড করবো, আজকে নাকি টুকন দিবে, এটাই। কোথা থেকে এসেছেন? কাশিয়াবাড়ি থেকে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কোথা থেকে লাইনে দাঁড়িয়ে? কোথা থেকে এসেছেন? 10 দরগা, জলপাইগুড়ি 10 দরগা, বেলাগোবা 10 দরগা থেকে। নতুন বানাবেন নাকি কোনো অসুবিধা? নতুন নয়, আমার এই যে মোবাইল পিএফ আছে তো, পিএফের জন্য আধার লিঙ্ক করব। আধার লিঙ্ক করতে হবে, এর জন্য এসেছি। কাকু কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? রাত 2টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে এখানে। রাত 2টা থেকে? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি ধাপগঞ্জ থেকে এসেছি। কি আছে আপনার আধার কার্ডে ভুল বা নতুন? ভুল আছে, মোবাইল নাম্বার যোগ করতে হবে। কি বলতে চাচ্ছেন? কারণ এখন অনলাইনে আমরা সমস্ত কিছু করতে পাই, তার জন্য অনলাইনে হয় না, বলতে যে এখান থেকেই করবে। থাকবো দাঁড়িয়ে বাড়ি, আমাদের বাড়ি কম দূর নাকি বাড়ি, অনেক দূরে বাড়ি, এখন যাবো। কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? আমরা 6টা থেকে দাঁড়িয়ে আছি। কোথা থেকে এসেছেন? আমরা শ্যামপাড়া থেকে। কি অসুবিধা রয়েছে কার্ডে? খুব লাইনের অসুবিধা। না কার্ডে কি অসুবিধা রয়েছে? কার্ডে আমি নতুন করে বানাবো, আমার বাচ্চার নতুন করে বানাবো। কটা থেকে দাঁড়িয়ে আছেন কাকু? কটা থেকে দাঁড়িয়ে দিয়েছেন লাইনে? 6:30। 6:30। কোথা থেকে এসেছেন? শক্তিনগর থেকে। কি রয়েছে কার্ডে? কার্ড নতুন করে বানাবেন বা কিছু? বাচ্চার কার্ড হবে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন কাকু? 6:30। কি করবেন কার্ডে? আধার কার্ডে নাম ভুল রয়েছে আপনার। কি বলতে চাচ্ছেন? এই যে একটা সিস্টেমের মধ্যে এটা চলছে, আমরা এখন কিন্তু জানি সমস্ত কিছু আমাদের অনলাইন হয়ে গেছে, বিশেষ করে বর্তমান যুগে, কিন্তু সেখানেও আপনাদের মতো বয়স্ক থেকে শুরু করে সবাইকে, অনেকে বাচ্চাকে নিয়েও দাঁড়িয়ে রয়ে লাইনে। সেই বিষয়টাকে কেমন করে দেখছেন আপনি একজন বয়স্ক মানুষ হয়ে? এখানে আসতে বলছে তো, আজকে ডেট। অনলাইনে কিচ্ছু হচ্ছে না? না, অনলাইনে তো হচ্ছে। কখন থেকে দাঁড়িয়ে আছো কাকিমা? অনেকক্ষণ হচ্ছে, আমরা ময়নাগুড়ি থেকে আসছি। ভোটার সময় ভোর 3টায় আসছি, বাইরে দাঁড়াইছিলাম। তখন আমরা বাইরে দাঁড়াছিলাম, 6:30টায় গেট খুলছে, তারপর ভিতরে আসছি। আর এখন আপনার কার্ডে কি নতুন করে বানাচ্ছেন? নতুন করে করব, মেয়ের আমাদের আছে, মেয়ের জন্য করব। মেয়ে 6-এ পড়ে, মেয়ের জন্য করব। এর আগে করছিলাম, ছবি আসে নাই, আধার কার্ড আসে নাই, তারপরে আবার নতুন করে করছি। কতটা অসুবিধা হচ্ছে? প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এইভাবে দাঁড়া থাকতে ভালো লাগছে না। আর বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি, আমরা শুধু চা খেয়ে এসেছি বাড়ির থেকে। আর তো এখনও তো এখানে লাইন ছেড়ে তো যেতে পারতেছি না কিছু খাওয়ার জন্য। কার টুকনটা নেওয়া হবে, তারপরে আমরা খেয়ে তারপরে টোটো নিয়ে আসছি, টোটোতে করে যাবো। কখন এসছেন আপনারা? আমরা তো 5:45টার দিকে আসছি এখানে। কোথার থেকে এসছেন? ময়নাগুড়ির থেকে, উত্তর মোয়াবাড়ির থেকে। কার্ড নতুন করে বানাবেন না কোনো ভুল? নতুন করে বানাবো। মনে হচ্ছে কি কতক্ষণের মধ্যে পাবেন? মনে তো হচ্ছে না, আগে আসছি কিন্তু পরের পিছে পিছে সবগুলো গেছি, এখানে যে সবার দাপট।
রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দয়াপুরে পর্যটকদের একটি লঞ্চে আচমকায় আগুন ধরে যায়। এই ঘটনায় পর্যটকরা সবাই সুরক্ষিত রয়েছেন, তবে পর্যটক লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা যাচ্ছে এভি মাচণ্ডী নামের ওই পর্যটক লঞ্চটিতে রাত 11টা নাগাদ আগুন লাগে। সেই সময় দয়াপুরে একটি হোটেলের ঘাটে পর্যটকদের নামিয়ে লঞ্চের কর্মীরা রান্না করছিলেন। আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভে গেলেও লঞ্চটি ভস্মীভূত হয়ে যায়। লাইটগুলো বন্ধ করে দিবি নাকি? ওই টিউবটা বাস্ট করে দিতে পারে আমাদের। আরে গ্যাস সিলিন্ডার গায়ে লাগতেছে লাইটগুলো বন্ধ করে দিবি নাকি? ওই টিউবটা বাস্ট করে দিতে পারে আমাদের। আরে গ্যাস সিলিন্ডার গায়ে লাগতেছে ধীরে ছন্দে ফিরছে পাহাড়, বাড়ছে ভিন রাজ্যের পর্যটকের সংখ্যা। ফলে নিউ নর্মালে চেনা পাহাড় ফিরছে নিজস্ব পরিচয়ে। টানা 9 মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে টয় ট্রেন পরিষেবা। আপাতত 3টে জয় রাইড দিয়ে চালু হলো পরিষেবা, তার মধ্যে 2টি আবার স্টিম ইঞ্জিনে। সবুজ পাহাড়ে কালো ধোঁয়া ছড়িয়ে ঝিকঝিক আওয়াজ আলাদা আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে। ফলে অতি পরিচিত সেই চেনা শব্দে ফের ঘুম ভাঙছে পাহাড়বাসীর। দার্জিলিং বাতাসিয়ার লুফ হয়ে ঘুম পর্যন্ত ছুটছে টয় ট্রেন। নতুন বছরে আনন্দ লুফে নিতে তিল ধারণের ঠাঁই নেই। সে কারণে খুশি পর্যটক শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা ব্যবসায়ীরা। এর ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দার্জিলিং যেন জমজমাট হয়ে উঠেছে। দোকানে দোকানেও জিনিসপত্র কিনছেন পর্যটকেরা। এটা স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভদায়ক দিক হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান ভরে উঠছে পর্যটকদের কলকোলাহলে। যারা গাড়ির ব্যবসা করে থাকেন তাদের মুখেও হাসি ফুটেছে। এছাড়াও যারা দার্জিলিংয়ের আগে আসেননি কিন্তু এবার এসেছেন, তারা তো দারুণভাবে এখানকার সব কিছুকে উপভোগ করছেন। আর টাইগার হিল হলো সবচেয়ে আকর্ষণীয় স্পট, যার উচ্চতা 2590 মিটার। দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। জিপে করে যেমন যাওয়া যায়, তেমনই আবার চৌরাস্তা, আলবাড়ি বা জোরবাংলা হয়ে পায়ে হেঁটে গিয়ে শেষে পাহাড়ি পথ বেয়ে উঠেও পৌঁছানো যায় টাইগার হিল দেখতে। টাইগার হিল থেকে সরল রেখায় মাউন্ট এভারেস্টের দূরত্ব 172 কিলোমিটার। ওই টাইগার হিল থেকে তিব্বতের চুমলরি পর্বতটি 135 কিলোমিটার দূরে অবস্থিত। সবচেয়ে বড় কথা, এই টাইগার হিল থেকে অপূর্ব সূর্যোদয় দেখতে উৎসাহী পর্যটকদের ভিড় আজও লক্ষ্য করা যায়। এছাড়াও দার্জিলিংয়ের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি তো রয়েছেই। এক একটি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আলাদা আলাদা রকম, যা সবাইকে বারবার দেখার জন্য আগ্রহ বাড়িয়ে তুলবে। আবার বরফ মাখা দার্জিলিংয়ের ছবির যেন আলাদা আকর্ষণ। বরফ ছড়ানো পাহাড়ের এমন রূপের প্রতি মুগ্ধ হবেই পর্যটকরা।
ইপটিজিং প্রতিরোধে মেয়েদের জুতো আবিষ্কারের পর এবার বৈদ্যুতিক শক খাওয়ার মতো ঘটনা থেকে বাঁচতে অভিনব সুইচবোর্ড তৈরি করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মী বাপ্পা রায়। ওই সুইচবোর্ডে ভেজা হাত আচমকা পড়লেও শক লাগবে না, এ ধরনের সুইচবোর্ডের উদ্ভাবকও এই বাপ্পা রায়। তাকে একাজে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা। ফলে শিক্ষাকর্মীর এমন অভিনব উদ্যোগকে ঘিরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সকলের মধ্যেই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সকলেই জানেন ভেজা আঙ্গুল সুইচবোর্ডে পড়লে ইলেকট্রিক শক লাগে। সেজন্য দেখা যায় বর্ষাকালে ঘরে বা অফিসে বা কর্মস্থলে বৈদ্যুতিক যন্ত্রপাতি মাঝে মধ্যেই শর্ট সার্কিট হয়ে যায়। আর তাই এর হাত থেকে রক্ষা পেতে এক অভিনব সুইচবোর্ড বানিয়ে তাক লাগিয়ে দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পদার্থ বিভাগের কর্মী বাপ্পা রায়। তার আবিষ্কৃত এই সুইচবোর্ডের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকছে না, ফলে ভেজা হাতে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সুইচটি টিপলে শক খাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না বলে দাবি করেন বাপ্পা রায়। তিনি জানান, কিছুদিন আগে বাড়িতে ভেজা হাতে সুইচ টিপতে গিয়ে বড়সড় বৈদ্যুতিক শক লেগেছিল তার। তখনই বিকল্প কিছু করার ভাবনা মাথায় আসে ওই শিক্ষাকর্মীর। এরপর ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে নাড়াচাড়া করে মসফেট, ট্রানজিস্টার ও বিভিন্ন সামগ্রী দিয়ে সুইচবোর্ডটি তৈরি করেন বাপ্পাবাবু। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের সুইচবোর্ডের মধ্যে নতুন বানানো সার্কিটটি ইনস্টল করা হয়েছে। সেটি ভালো মতো কাজও করছে। তবে এর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ও বিল কম আসার জন্য সোলার সেলের একটি ডিভাইস তৈরি করেছেন বাপ্পা রায়। এই ডিভাইসে একটি সুইচবোর্ড থেকে একটি বা দুটি আলো জ্বলতে হবে। পরবর্তীতে সেই আলো গিয়ে পড়বে সোলার সেলের ওপর। তখনই সোলার সেলের চার্জিং হওয়া শুরু হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা বলেন, স্কুল, কলেজ, অফিসে বিদ্যুতের খরচ কমানোর জন্য এটি একটি আদর্শ উপায়। ছোট জায়গা হলে মেইন লাইন থেকে একটি আলো জ্বালালেই হবে। তাতে সেই আলো সোলার সেলের ওপর গিয়ে পড়লে সেখান থেকে অন্যান্য আলো জ্বলবে ও ফ্যান চলবে সহজেই। আর জায়গা বড় হলে মেইন লাইন থেকে দুটো আলো জ্বালিয়ে বাকি সব আলো সোলারের মাধ্যমে জ্বালানো সম্ভব। তবে সোলার সেলের আকার যত বড় হবে আলোর শক্তি তত বাড়বে। এ প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানালেন, বাপ্পাবাবুর বানানো নতুন ডিভাইস ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তার তৈরি এই বিদ্যুৎহীন সুইচবোর্ড এক অভাবনীয় সাফল্য হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা হচ্ছে ইলেকট্রিক বিন সুইচবোর্ড। সেই সুইচবোর্ডের মধ্যে আপনার সুইচ থাকবে, প্লাগ থাকবে, সবই থাকবে, অথচ কোনো কারেন্ট থাকবে না। ইনোভেটিভ একটা আইডিয়া। আপনার টিভি, ফ্যান, ফ্রিজ, এসি যা আছে নর্মালি আপনার যা আছে তাই চলবে, অথচ কোনো কারেন্ট থাকবে না। সেটা কী করে সম্ভব? সেটা এখানে কিছু মসফেট ইউজ করা হয়েছে, কিছু ডিসি কারেন্ট ইউজ করা হয়েছে। ফলে কী হবে, আপনার সুইচে কোনো কারেন্ট থাকছে না, অথচ টিভি, লাইট আপনি যে আছে তাই চলবে। দেখুন, এটা যদি সরকার যদি একটু মনোযোগ সহকারে দেখে, তাহলে আমার মনে হয় এই প্রজেক্টটা খুবই ইনোভেটিভ একটা প্রজেক্ট। এবং প্রত্যেকের বাড়িতে, সবাই তো বাড়িতে কারেন্ট রয়েছে, এবার শর্ট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই প্যান্ডামিক সিচুয়েশনে বারবার করে হাত ধুতে হচ্ছে। এবার হাত ভেজা থাকলে সুইচ দিতে গেলে সেখানে একটা শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজেও খেয়েছি এই ধরনের হাত ধুতে গিয়ে শর্ট। আইডিয়া আমি নিজে শর্ট খেয়েছি। আমার বাড়িতে বাথরুমে গিয়েছিলাম, এবার বাথরুম থেকে ফেরার পথে যখন হাত তো ভেজা, এবার সুইচ দিতে গিয়ে শর্ট খেয়েছি। পরে সেখান থেকে আমার মাথায় আইডিয়া হলো যে না, এটাকে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে কাজ করার ফলে আমি আমার বাড়িতেও প্রতিটা বোর্ডেই আমার ইনস্টল করা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বোর্ডেও আমি ইনস্টল করেছি। তো এ নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছে। আগামী দিনের লক্ষ্য আমি চাইবো সরকার যদি এই দিকটা দৃষ্টি আকর্ষণ করে, তাহলে মানুষের মনে যে ইলেকট্রিক নিয়ে একটা শর্ট খাওয়ার ভয় প্রবণতা থাকে, সেটা নিয়ে অনেকটাই কেটে যাবে। প্লাস প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক রয়েছে। এবার হয়তো একটা সুইচ বোর্ড খারাপ হয়ে গেলো, সুইচ খারাপ হয়ে গেলো, সামান্য একটা সুইচের দাম হয়তো 2-4-5 টাকা। সেটার জন্য আমাদেরকে একজন ইঞ্জিনিয়ার ডাকতে হবে, একজন অভিজ্ঞ মিস্ত্রি ডাকতে হবে। তার কস্টিং হয়তো 200-250-300 টাকা নিয়ে নেয়। এবার তার থেকেও যেটা খারাপ জিনিস, সেটা হচ্ছে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কবে আসবে, কবে চেঞ্জ করবে। আর এই ধরনের সুইচবোর্ড থাকলে আমরা নিজেরাই বাজার থেকে 2-5 টাকা দামের সুইচ কিনে এনে আমরা নিজেরাই ইনস্টল করে নিতে পারবো। প্লাস সুইচের লংজিভিটি আপনার যেমন এক কোম্পানি বলে 5 বছর, 2 বছর, এই ধরনের সুইচ থাকলে আপনার লাইফ টাইম চলে যাবে, সুইচ কোনো খারাপ হবে না। ফিজিক্স ডিপার্টমেন্টের অশিক্ষক কর্মচারী শ্রী বাপ্পা রায়, ও বরাবরই খুব গুণী ছেলে
এবং ও কিন্তু এর আগেও অনেক ইনোভেটিভ আইডিয়া দিয়ে নতুন মডেল বানিয়েছে, যেগুলো কিন্তু আমাদের ছাত্রদের, বিশেষ করে ফিজিক্সের ছাত্রদের এবং সায়েন্সের ছাত্রদের গবেষণায় প্রচুর কাজে লেগেছে। তো খুব রিসেন্টলি বাপ্পা একটি সুইচ বোর্ড বানিয়েছে, যেই সুইচ বোর্ডে কিন্তু ইলেকট্রিক শক খাবার কোনো রকম সুযোগ নেই। জেনারেলি আমাদের সুইচ বোর্ডগুলো ভেজা হাতে আমরা ধরলে বা স্কুলের বাচ্চারা যদি ভেজা হাতে তাদের স্কুলে ইলেকট্রিক বোর্ড ধরে, সেখানে শক খাবার চান্সেস আছে। তো বাপ্পা যে বোর্ডটা বানিয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিক শক খাবার কোনো রকম সুযোগই নেই, কারণ সেখানে সে ডিসি কারেন্ট ব্যবহার করছে এবং মসফেটের একটা টেকনোলজি সে ব্যবহার করছে। আমি ব্যাপারটা জেনেছি বাপ্পার থেকে। আমি বাপ্পাকে বলেছি যে তোমাকে এক্সপার্টদের সাথে আরও বেশি কথা বলতে হবে এবং আমাদের যে অধ্যাপকরা আছে সেই অধ্যাপকদের সাথে কথা বলতে হবে এবং এটাকে গুণগতভাবে আরও ভালো করতে হবে। কোচবিহার পৌর এলাকার ভেতর হকার উচ্ছেদ নিয়েও কোচবিহার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যদের সাথে পৌর প্রশাসক ভূষণ সিংয়ের কোন্দলের ছবি লক্ষ্য করা গেল। কোচবিহার শহরে হকারদের সংখ্যাও কম নয়। শহরের বিভিন্ন জায়গায় তারা তাদের পসরা সাজিয়ে বিক্রি করে 2 পয়সা রোজগার করে থাকেন। কিন্তু ইদানিং কোচবিহার শহরকে হকার মুক্ত করতে পৌরসভার পক্ষ থেকে শহরময় মাইকিং করা হয়েছে। তাতে জানানো হয়েছে 7 জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে হকারদের দখল করা স্থান ত্যাগ করে চলে যেতে হবে। আর এই বিষয়টি নিয়ে সরগরম হয়েছেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা। হকারদের রুটি রুজি বন্ধ করার দায় নিতে নারাজ ওই সদস্যরা। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা জানান, হকার উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কোচবিহার পৌর প্রশাসক ভূষণ সিং। সে কারণে পৌর প্রশাসনিক ওই সিদ্ধান্তের সাথে তারা একমত হতে পারছেন না। তারা বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষের হকার উচ্ছেদের সিদ্ধান্ত সম্পর্কে দারুণভাবে হতাশ হয়েছেন উদ্বেগের মধ্যে থাকা হকাররা। তবে কোচবিহার পৌরসভার পৌর কর্তৃপক্ষের যুক্তি, হকাররা শহরের রাস্তাগুলি এমনভাবে দখল করে ব্যবসা করছে তার ফলে রাস্তার পরিসর ছোট হয়ে আসছে। এতে যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হচ্ছে। সে কারণেই হকার উচ্ছেদ কর্মসূচি পালনের ব্যাপারে মাইকিং করেন পৌর কর্তৃপক্ষ। তাদের সরে যাওয়ার জন্য 8 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এখন পৌর প্রশাসক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেও তাতে সায় দেননি পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা। আর এর ফলে প্রশাসক বোর্ডের সদস্যদের সাথে প্রশাসক ভূষণ সিংয়ের মধ্যে চলা কোন্দল যেন প্রকাশ্যে চলে এলো বলে মনে করছেন রাজনৈতিক মহল। অসুবিধা বলতে তো ভীষণই অসুবিধায় পড়তে হবে, কারণ যার উপরে আমি নির্ভরশীল, 2টা বাচ্চা নিয়ে আমার, তার মধ্যে বাচ্চা আবার হ্যান্ডিক্যাপ বাচ্চা, 2টা বাচ্চা নিয়ে আমি করে খাচ্ছি একটু চার দোকান করে, তাও ফুটের মধ্যে, ড্রেনের উপরে। তাও এটা বন্ধ হয়ে গেলে যে আমি কি করব, মারাই যাব না কি করব সেটা ভগবানই জানে। আমরা যে কি করে খাবো। ছিল তো 1 সপ্তাহ 15 দিনে এর মধ্যে উঠতেই হবে, তাছাড়া কোনো গতি নাই, ওঠাই লাগবে, এরকম ঘোষণা করছে। তখন কি আবেদন করবেন, কি এখন আমাদের একটাই আবেদন, যাতে আমরা করে খেতে পারি। যাই করুক সরকারের সিদ্ধান্ত, ওটাও মাথায় রাখি যে না উনি ঠিকই বলছে, কিন্তু আমাদের এই গরিব মানুষের জন্য যেন একটু কোনো কিছু ছাড় দেয়, যেন আমরা নিচে বসে হলেও যেন করে খেতে পারি। না, আমি বললাম এই ব্যাপারটা আমাদের সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক মানুষ আমাদের সঙ্গে এসছে, আমরা শুনলাম একটা নোটিশ হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই ব্যাপারটার সঙ্গে আমাদের জানানো হয়নি। আমরা জানি না, আমাদের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। আমাদের মনে হয়েছে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে আমাদের জানানো উচিত ছিল, ব্যাপারটা আলোচনা করে আমার মনে হয় সমস্যাটা সমাধান করলে। এই সম্পর্কে কি জেলা প্রশাসনে যারা আছে, ডিএম বা সদর মহকুমা শাসক, তাদেরকে কি কিছু জানিয়েছেন? নিশ্চিতভাবে এখনো পর্যন্ত আমরা ব্যাপারটা আজকে যেহেতু আমরা জানলাম, অ্যানাউন্সমেন্ট হয়েছে, অনেকে আজকে আমাদের কাছে এসছে, ব্যাপারটা নিশ্চিতভাবে আমরা 3 জন যেহেতু আমরা ঐক্যমত্যে রয়েছি, আমরা আলোচনা নিজেদের মধ্যে করলাম যে এই ব্যাপারটা সম্পর্কে আমরা ডিএম এবং এসডিও সাহেবকে জানাবো যে এই ব্যাপারটা আমরা জানি না, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হয় হকার উচ্ছেদ। কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত সভাপতিকে নিজেই নিতে হবে, সবাইকে না নিয়ে। ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত সভাপতিকেও নিতে হয়। আজকে মন্ত্রী আছে যারা, ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত মন্ত্রীকেও নিতে হয়। সবাইকে তড়িঘড়ি করে বোর্ড বসায় সব কাজ করা যায় না। আর এগুলো সমস্ত আগের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্যে এগুলো জড়িয়ে নিয়ে লাভ কিছুই হচ্ছে না। এটা করোনাকালে সবাই জানে, করোনাকালে আবহাওয়া কী হয়েছিল না হয়েছিল। এখন কুচবিহারের জনগণ বলবে, আমি জনগণের সামনে তুলে ধরবো ব্যাপারটা, আমি তুলেই ধরছি। এটা জনগণ যদি চলাফেরা না করতে পারে, একজনের ঘাড়ে একজন যায় দোকানদার করে, করোনাকালে এইরকম ভিড় এখন যদি পরিষ্কার না করা যায়, তাহলে তো লাভটা কী আছে? তাহলে করোনাকালে তো আমাদের বই মেলা হলো, শিল্প মেলা হলো, অনেক কিছু তারা ওরা বলতে পারতো যে আমাদের পৌরসভার আন্ডারে হচ্ছে, পৌরসভার এলাকায় হচ্ছে, আমাদের না জানিয়ে কাজ হচ্ছে। দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড, এই 2 তুরুপের তাস খেলেই এবারের নির্বাচনী বৈতরণী পেরোতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রানাঘাটের সভা থেকে বিরোধীদের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মমতা ব্যানার্জি। অন্য কোনো রাজ্য সরকার এত উন্নয়ন করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, প্রয়োজনে নাক খত দিয়ে বেরিয়ে যাব। মনে রাখবেন, টাকা খুব কষ্ট করে জোগাড় করতে হয়। বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। একটু দেখান তো আমাকে পৃথিবীতে একটা রাজ্য দেখান এই কাজ করতে পেরেছে। আমি আপনাদের সামনে আমি নাকে খত দিয়ে বেরিয়ে চলে যাব। আমি রাজনীতি করব না। গিয়ে বলছে ক্যা আপকো ক্যা মিলা, আপনাদের কি পেয়েছেন আপনারা বলুন, আর কি পাবো? জিজ্ঞেস করুন তুমি কি দিলে বাবা? তুমি আজকে এসছো ভোট করতে, 5,000 টাকা দিয়ে আমার ভোট কিনবে? আমার ভোটের দাম 5,000 টাকা নয়, আমার ভোটের দাম হাজার 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 কোটি টাকা, যা টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিলে কি করবেন? টাকা দিলে নিয়ে নেবেন, একদম হজম করে দেবেন। ওটা জনগণের টাকা, ওদের টাকা নয়, খেয়ে নেবেন একদম। কার টাকা কাকে দিচ্ছে? কার টাকা? মাছের তেলে মাছ ভাজা। কার টাকা কাকে দিচ্ছে? আগে খেতে পেত না, এখন হাজার হাজার কোটি টাকার সব মালিক হয়েছে। আর একটাই কথা, বাংলায় কিছু হয়নি, সোনার বাংলা তৈরি করবে। কি সোনার বাংলা তৈরি করবে জিজ্ঞেস করুন? বাংলায় কিছু আর বাকি আছে সোনার বাংলা তৈরি করতে? আর কিছু বাংলায় বাকি আছে সোনার বাংলা তৈরি করতে? সোনার বাংলা তৈরি করবে। আমি তাই আপনাদের বলি, সোনার বাংলা অলরেডি তৈরি হয়ে গেছে। এই বাংলাটা এখন বিশ্ব বাংলা হচ্ছে, এটা মাথায় রাখবেন। সেই বিশ্ব বাংলার বিশ্ব ভরে সবাইকে মিলিত হতে হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় জিনিসপত্র নষ্ট করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত অভিযুক্তদের বিরুদ্ধে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রবিবারের ওই ঘটনার পর সোমবার শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে কালো ব্যাজ পরে নন্দীগ্রাম এলাকায় মৌন মিছিল করা হয়। ওই মৌন মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দুবাবু নিজেও। এদিন সমগ্র এলাকা জুড়ে মিছিলটি পরিক্রমা করার পর একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কার্যত নিশানা করেন তৃণমূল নেতৃত্বের ওপর। তবে এদিন বক্তব্যের ভেতর দিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীর ভাইপোকেও কটাক্ষ করেন। তিনি বলেন, কয়েকদিন আগে নন্দীগ্রামে বিজেপির বিশাল জনসভা দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। তাই বিজেপিকে আটকাতে এই কৌশল আরম্ভ করেছে তৃণমূল। তবে নন্দীগ্রামের মানুষ এর জবাব দেবেন। তিনি আরও বলেন, বিজেপি জিতবে এবার। এদিকে এফআইআরও করা হয়েছে থানায় বলে জানান শুভেন্দু অধিকারী। এদিকে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে শান্ত থাকা নন্দীগ্রাম যেন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এসে পড়েছে। অনেকে মনে করছেন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ফলে ওই নির্বাচন কতটা শান্তিপূর্ণ পর্যায়ে অনুষ্ঠিত হবে বিশেষ করে নন্দীগ্রামে, তা নিয়ে এই এলাকার মানুষের মধ্যে উদ্বেগের শেষ নেই। আর বর্তমান পরিস্থিতি যে ছবি তুলে ধরছে প্রত্যহ, তাতে তৃণমূল তার ভোটের জমি একটুও যেমন ছেড়ে দিতে নারাজ, তেমনি সদ্য বিজেপিতে আসা শুভেন্দু ও নন্দীগ্রামে তার পক্ষে ধরে রাখার মরিয়া চেষ্টা যে চালাবেন তা নিয়ে কারও কোনো সংশয় নেই। তাই সমস্ত সমস্যার পর নির্বাচনের শেষ হাসি নন্দীগ্রামে আগামীতে কে হাসবে সেটাই রইল দেখার। পুলিশের উস্কানি আছে, এটা কিছু করার নেই, মনে মনে মরছে। আমি এখানে বলতে এসেছি যে যারা মানুষকে 5 টাকা সাহায্য করেন, একটু নন্দীগ্রামের লোক একটু পার্থক্যটা দেখুন। ভারতীয় জনতা পার্টির অফিসে যোগাযোগ রাখবেন, তারা সবাইকে সাহায্য করবে। আর আমি এই সহায়তা কেন্দ্রটা আমার কর্মচারীদের নিরাপত্তার জন্য কয়েক মাস বন্ধ রাখি। নির্বাচন ঘোষণা হবে, বিজেপি সরকার হবে পশ্চিমবঙ্গে, নিশ্চিন্তে রাখুন। আমি তো প্রতিদিন জেলায় জেলায় ঘুরছি। কাল পুরুলিয়া গেছিলাম, 9-0, খাতা খুলতে পারবে না এই তৃণমূলীরা। বাঁকুড়ায় 12তে খাতা খুলতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি কালকে ঘুরে ঘুরে এসেছি, দেখে এসেছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জঙ্গলের মধ্যে থেকে জয় শ্রীরাম বলছে। লোকজন একেবারে প্রস্তুত, শুধু বলছে সেন্ট্রাল ফোর্স গার্ড করিয়ে দিবেন আর ভোট বোতামটা টিপতে দেন, আমরা সেই অপেক্ষায় আছি। তাই আমি এটা বলে গেলাম, আমি যাদের দেখেছি সিসিটিভিতে তাদের নামে আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। 3 দিন সময় দিলাম আমি। কালকে পুলিশের বড় অফিসার বলছিল স্যার ভীষণ চাপে আছে, ভূতামোড়ে
আরে ভূতামরে কি হয়েছে? সেখানে তো হিন্দু যারা ধর্ম মানে তারা আসছিল, বিজেপির পতাকা ছিল না। 3 খেলা বাসকে ভাঙলি, 40 জনকে আহত করলি। এটা কি হচ্ছে? এটা কি কার লাভ হচ্ছে? বিজেপি লাভ হচ্ছে, তোদের কোনো লাভ হচ্ছে না। আর এই যে তোমাদের কিশোরজি দিল্লিতে সাংবাদিকদের বলছে যে বিজেপিকে লড়তে হবে 70 ভাগে, আর আমাদের সঙ্গে 100 আছে, 30টাকে। এই ফর্মুলাটা নন্দীগ্রামে আছে তো? করতে চাইছেন? আমি চাইছি না কিন্তু। তাহলে কি হবে? কিশোরজির কথায় আপনারা 62,000 আর আমরা 2,13,000। জিতবে কে? ফুটবে। আমি এখানে কলকাতায় অনেক কাজ আছে, নজর আমার সব আছে। প্রভু জগন্নাথের মতো চোখা আঁকি সবু দেখিছি। জয় জগন্নাথ। আমি 3 দিন সময় দিলাম, যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নই, আমি ছাড়ার পার্টি নই। অতএব এই লড়াইতে আমরা জিতবো। ধৈর্য রাখুন। নয়নারে ঘর ভেঙেছে, চন্দননগরে ঘর ভেঙেছে, কি করছে আমরা জানি। দাউদপুরে কি করেছে, 2-4টা জায়গায় জানি। সমস্ত হিসাব করে রাখুন, সব হিসাব করে রাখুন। আরে ভাই, কর্মচারীগুলো ভয় পাচ্ছে। ভাইপো সব বেছে বেছে পুলিশের লোকদের পাঠাচ্ছে। সে লোকগুলো অবশ্য ভিতরে রকম করছে, কিন্তু যা করছে এরা, আমি এদেরকে বলছি তোমাদের কেউ বাঁচাতে পারবে না ভাই। ভাইপো নিজে কোথায় যাবে? আজকে সকাল থেকে তো 12 জায়গায় কয়লার রেট চলছে, কয়লা আর গরু। এনামূল তৃণমূল আর লালা, এরা তো ছুটছে, তার সঙ্গে বিনয় মিশ্র বড় নেতা যুব। এটা আর একটা চৌকাট গণেশ বাগাড়িয়ার ঘরে ঢুকে গেছে, আর একটা চৌকাট পেরালেই 2020 22 ডিসেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেছিলেন। তিনি 16,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথাও জানিয়েছিলেন। তবে এদিনের বৈঠকের মধ্য দিয়ে তিনি ইন্টারভিউয়ের কথাও ঘোষণা করেন। তিনি পরদিন বুধবার থেকে রিক্রুটমেন্ট নোটিশ জারি করার নির্দেশও দিয়েছিলেন প্রাইমারি এডুকেশন বোর্ডকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই ঘোষণা করেন 2021 সালের 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হবে। সেই মোতাবেক সোমবার জলপাইগুড়ি শহরের প্রধান ডাকঘর মোড়ে অবস্থিত ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সামনে ইন্টারভিউ দিতে আসা পরীক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পরীক্ষার্থীদের সাথে কথা বললে তাদের একজন জানালেন, সামনেই তো বিধানসভা ভোট, এর আগেও দুটো ভোট পার হয়েছে, আর ভোটের আগে তো অনেক প্রতিশ্রুতি দেয় শাসক দল, তবে দেখাই যাক, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে তা তো ভালোই হবে। কেউ আবার রাজ্য সরকারের এই ঘোষণাকে সাধুবাদও জানিয়ে বলেন, অনেক বছর পর আশার প্রদীপ জ্বলে উঠল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উল্লেখ্য 2014 সালে জারি করা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। সেই পরীক্ষাতে সিলেবাসের বাইরে প্রশ্ন আসায় হাইকোর্টের রায়ে আবেদনকারীদের বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে একের পর এক রায় চলতে থাকায় শেষ পর্যন্ত ইন্টারভিউয়ের দিন ঘোষণা হয়। আর এই জাতীয় বিষয়ে দিন ঘোষণায় খুশি ইন্টারভিউ দিতে আসা পরীক্ষার্থীরা। কটা থেকে পরীক্ষা রয়েছে আজকে? 2টা রিপোর্টিং টাইম। দুটোই? আজকে তো ভাইবা, প্রিপারেশন কেমন? মোটামুটি। এত বছর পর সেই অ্যানাউন্সমেন্ট হলো, এবং যেটা আমরা এতদিন ধরে দেখতে পেয়েছি, তো সেই জায়গাটা কিভাবে দেখছেন? एक चांस मिला हम लोगों को फिर से। দিদি আমাদের জন্য ভালোই ভেবেছেন, ভালোই উদ্যোগ নিয়েছেন। পরীক্ষা কটা থেকে? 2টো থেকে রিপোর্টিং টাইম। কোথা থেকে এসেছেন আপনারা? আমি মেটেলি থেকে এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মেটেলি বাজার। এই যে এত বছর পর আবার সেই একটা সুখবর আপনার সবার পরীক্ষার্থীর জন্য, সেক্ষেত্রে কি বলতে চান? সত্যি যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে তো খুবই ভালো, একটা বিশাল মানে কি বলবো, সেই পরীক্ষা দিয়েছি কত বছর আগে বলুন তো, আজকে সেটার ভাইবা হচ্ছে, ভালো লাগছে, যদি হয় তো ভালো লাগবে। আগে দেখা যাক, ভোটের আগে তো অনেক কিছুই হয়, এরকম তো অনেক প্রতিশ্রুতি ভোটের আগে হয়। 2টো ভোট তো পেরোলো, এবার এই ভোটটাই দেখা যাক যদি দেওয়া যায়। কোথা থেকে এসছেন আপনি? শিলিগুড়ি। এই জন্য
পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে আমরা আবার সুযোগ পেয়েছি। আশা করি গতবারে যা ভুলভ্রান্তি ছিল সেটাকে তুলে আমরা আবার নিয়োগ হতে পারবো, আমাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল দিকে এগোবে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। बताना यही चाह रहे हैं, बहुत साल हो गया इस इंटरव्यू को, और 2014 का हम लोगों ने 2016 में इसी स्कूल में दिया था, तभी भी हम लोग का अनफॉर्चुनेटली नहीं आया नाम पे, और इस बार भी 4 साल हो जा रहा है। तो 4 साल बाद इतना फास्ट तरीके से हो रहा है, एक तो अच्छा भी है, मतलब जितना तरीके से अच्छे तरीके से क्लियरली ये निकल जाए इंटरव्यू, सबका ही मैं तो प्रे करती हूँ। जितना 16,500 इसमें सीट बताया जा रहा है, सबको फुलफिल किया जाए और अच्छे तरीके से किया जाए। बस সে বিষয়ে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখন নিয়োগ হচ্ছে, বাস এটা আমাদের জন্য সবথেকে বড় ব্যাপার। আর কি বলবো, এদিন ওয়েট করলাম, ঠিক আছে, এখন নিয়োগ করছে সরকার, আমাদের জন্য তো সব থেকে সুযোগ এটাই। প্রিপারেশন কেমন? প্রিপারেশন ভালো আছে। আপনি তো ফার্স্ট হাফে এক্সাম দিলেন, এক্সাম দিয়েছি আমরা। কেমন হলো? হ্যাঁ, একদম ভালো হয়েছে। কি ভেতরে কি প্রসেস চলছে? ভেতরে তেমন কোনো প্রসেস নেই, আমরা ঢুকলাম, আমাদের স্ক্রুটিনি করলো, আমাদের কাগজপত্রগুলো সব চেক করলো, চেক করার পর আমাদের যেখানে আমাদের হওয়ার কথা সেখানে আমাদের 2 নম্বর টেবিল, যার যেরকম টেবিল ছিল সেখানে আমরা গেলাম, আমাদের ইন্টারভিউ হয়ে গেল। এত বছর পর সেই সুযোগটা পেলেন এবং আপনি এক্সামও দিলেন, সেক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? না, এক্সামটা দিয়েছিলাম 2014 সালে, আমরা পাস করেছিলাম, তখন আমাদের অনেকের ট্রেনিং ছিল না, এবার আমরা ট্রেনিং করেছি, দেখা যাক সামনে কি হয়, এটার দিকে আশা করে বসে আছি। কোথা থেকে এসেছেন? বারবিশা থেকে আসছি। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে শহর জলপাইগুড়িতে। উপযুক্ত সুরক্ষা না নিয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক শ্রমিক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম সুশান্ত মল্লিক। মাত্র 29 বছরের সুশান্ত মল্লিকের বাড়ি শহর সংলগ্ন সারদাপল্লীতে। জানা যাচ্ছে রবিবার দুপুরে ওই ব্যক্তি রায়কোটপাড়ার একটি বাড়িতে প্লাম্বিংয়ের পাইপ লাগানোর কাজ করতে গিয়ে পড়ে যান ওই শ্রমিক। কিন্তু সেই সময় ওই নির্মীয়মান বাড়িতে কেউ না থাকায় দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে বাড়ির মালিক এসে তার খোঁজ করতে গিয়ে আহত অবস্থায় সুশান্ত মল্লিককে দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার তার দেহ ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। জানা গেছে ওই শ্রমিকের স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। সুশান্ত মল্লিক আমাদের একজন নির্মাণ শ্রমিক। সে হচ্ছে প্লাম্বিংয়ের কাজ করে। রায়কোটপাড়াতে একটা বাড়িতে কাজ করছিল, একাই কাজ করছিল। সেই বাড়িতে কাজ করার সময় যে কোনো কারণেই হোক সে ওখান থেকে পড়ে যায়, এবং সেই সময় বাড়িতে কেউ ছিল না আর কি, এবং একাও কাজ করছিল। ফলে পড়ে যাওয়ার পরের থেকে অনেক সময় তাকে কেউ দেখেনি আর কি। বাড়ির মালিক যখন যায় তখন বাড়িতে গিয়ে দেখে যে তাকে খুঁজে পাচ্ছে না, তখন তাকে এক জায়গায় গিয়ে পড়ে আছে। যখন পাওয়া যায় তখন প্রায় শেষ। তারপর 10 তলায় নিয়ে যাওয়া, আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলেই ঘোষণা করে। তার একটা আমার ছোট্ট বাচ্চা আছে এবং তার স্ত্রী আছে, বাবা মা আছে। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা তার যে আইনানুগ যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আমরা চেষ্টা করব, সেটা পাওয়ার ক্ষেত্রে কতটা কী করা যায়। হ্যাঁ, আমরা যেটা শুনলাম যে রায়কোটপাড়াতে কাজে গেছিলো, সেখানে একতলা থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে, এবং সেখান থেকেই বাড়ির মালিক তো তখন ছিল না সেখানে, পরে গিয়ে দেখে ওখানে পড়ে আছে। তো উনি হসপিটালে নিয়ে গেছেন, সেখানে ডেড বলে ডাক্তারবাবু বলছে মারা গেছে। নিরাপত্তার জন্য আমরা সেফটি বেল্ট মাস্ট ব্যবহার করি। অনেক সময় ছোটোখাটো কাজে বা হয়তো হাইট কম থাকলে অনেক সময় পরে না, যদি আমরা বলি যে মাস্ট নিরাপত্তাটা দরকার, সবসময় পরা দরকার। সেফটি বেল্ট আছে এবং প্রত্যেক ক্ষেত্রে মাস্ট একদম ব্যবহার করা উচিত। অনেক সময় নিচু থাকলে হয়তো পরে না, কিন্তু এটা দেখে আমাদের শেখা উচিত এবং পড়া উচিত। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।